ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা মুর্শিদাবাদের ইতিহাস সম্পর্কে জানব। মুর্শিদাবাদ এটি প্রাচীনকালে মধ্যযুগের ভারতের ইতিহাসে এবং আধুনিক যুগে বিভিন্ন ধরনের যেগুলো ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যেখানে আমরা দেখব যে 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব, এবং তারপর দেখা যায় যে 1757 খ্রিস্টাব্দের মধ্যে পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীন শেষ নবাব অর্থাৎ সিরাজউদ্দৌলার পতনের সাথে সাথে বাংলার স্বাধীন নবাবের যেটা শাসনকাল সেটাও শেষ হয়ে যায়। এর পরবর্তীকালেও আমরা বাংলায় বিভিন্ন ধরনের নবাবের শাসনকাল দেখব, কিন্তু সেগুলো মূলত ছিল হাতের পুতুলের নবাব, অর্থাৎ ইংরেজদের কথায় তারা শুনতো আর বসতো। এবং তারপরে দেখবে যে 1757 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে 1765 খ্রিস্টাব্দে দেখবে দেওয়ানি লাভ, যার মাধ্যমে বাংলা বিহার উড়িষ্যায় দেওয়ানি লাভের মাধ্যমে দেখা যাচ্ছে ব্রিটিশ শাসনের সূচনা শুরু হয়ে যাচ্ছে। তো মুর্শিদাবাদ এই যে জেলাটা রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের একটি অন্যতম ঐতিহাসিক জেলা, তো এটি গৌড় ও বঙ্গ জনপদের অংশ ছিল। তাহলে এটি আমরা জানি যে প্রাচীন ভারতে আমরা জনপদ দেখেছিলাম। জনপদ মানে হচ্ছে জনগণ যেখানে পা রাখে, সেটাকে আমরা জনপদ নামে জানি। তো বিভিন্ন ধরনের বৌদ্ধ গ্রন্থ এবং জৈন গ্রন্থে আমরা 16টা মানে মহাজন পদ দেখেছিলাম, যেটাকে 1600 মহাজন পদ বলে। তো জনপদ হচ্ছে জনপদ থেকে হয় মহাজনপদ, তো মহাজনের পদের আকার হয় তার থেকে বেশি জনপদের থেকে। তাহলে এটা ছিল বঙ্গ জনপদেরই একটি অংশ ছিল বর্তমান যে মুর্শিদাবাদ। প্রাচীনকালে এই জেলাটি মূলত রাঢ় অঞ্চলের অংশ ছিল। ভাগীরথী নদী এই জেলাকে দুই ভাগে বিভক্ত করেছিল। একটা ছিল পশ্চিম অংশ, যেটাকে রাঢ় নামে পরিচিত, আর একটা ছিল পূর্ব অংশ, যেটা বাগড়ি নামে পরিচিত। এছাড়া বৌদ্ধ এবং জৈন গ্রন্থে আমরা এই অঞ্চলের উল্লেখ পাই। তাহলে এখন আমরা যেটা প্রাচীনকালে মুর্শিদাবাদ জেলাটি কিরূপ ছিল সেটা সম্পর্কে জানছি। এরপর আমরা দেখতে পাবো যে শশাঙ্কের শাসনকাল, যেটা হয়েছিল 7ম শতাব্দী। তাহলে শশাঙ্কের যেটা রাজধানী সেটার নাম ছিল কর্ণ সুবর্ণ, যা বর্তমানে মুর্শিদাবাদ নামে পরিচিত। তো মুর্শিদাবাদের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় হলো রাজা শশাঙ্কের শাসনকাল। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেটা কোথায় রয়েছে, যেটা মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে রাঙামাটি বা কানাসোনা এলাকায় অবস্থিত রয়েছে। এবং এই যে জায়গাটা রয়েছে এটা সম্পর্কে আমরা চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানতে পারি যে কর্ণ সুবর্ণ ছিল একটি সমৃদ্ধশালী এবং হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির মিলনস্থল হিসেবে তিনি উল্লেখ করেছিলেন। এরপর আমরা দেখব যে পাল এবং সেন বংশ, অর্থাৎ এরপর আসছে আর্লি মিডিভেল এজ অর্থাৎ আদি মধ্যযুগ। সে সময় আমরা দেখতে পাবো যে শশাঙ্কের পরবর্তীকালে পাল রাজা যেন গোপালকে জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত করা প্রথম রাজা বলতে পারো যে গোপাল, যিনি পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তো তারা দেখা গেছিল যে পাল এবং সেন বংশ এই অঞ্চলটিতে দেখা গেছিল যে এই যে অঞ্চলটা রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, সেটা তাদের রাজত্বের অধীনে ছিল। পাল যুগে আমরা দেখতে পাই যে 8ম শতাব্দীতে পাল বংশের শাসন আমলে দেখা যায় যে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল। এবং সেন যুগে আমরা দেখতে পাই যেটা হয়েছিল একাদশ এবং দ্বাদশ শতাব্দীতে। সে সময় সেন রাজারা মধ্যে ছিল বিজয় সেন, বল্লাল সেন, এই অঞ্চলে শাসন করেছিলেন এবং তাদের সময় ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটে। অর্থাৎ পাল যুগে আমরা দেখতে পাই যে বৌদ্ধ ধর্মের নতুন ভাবে এটা পৃষ্ঠপোষকতা করা হয়েছিল এবং সেন আমলে দেখা গেছিল যে ব্রাহ্মণ ধর্মের আবার পুনরুত্থান ঘটছে। এরপর আমরা দেখবো যে মধ্যযুগ যেটা শুরু হচ্ছে সুলতানি যুগের সূচনা। তো 13 শতকের শুরুতে 1204 থেকে 1205 খ্রিস্টাব্দের মধ্যে বখতিয়ার খলজি দেখা গেছিল বাংলা ও বিজয়ের পর এই অঞ্চলটি মুসলিমদের অধীনে চলে যায় এবং মুর্শিদাবাদ নামটি অনেক পরে আসে। 1717 খ্রিস্টাব্দে দিওয়ান মুর্শিদ কুলি খাঁয়ের নাম অনুসারে দেখা গেছিল বর্তমান যে মুর্শিদাবাদ সেই নামকরণটি হয়েছে। তার আগে এর নাম ছিল মুকসুদাবাদ। তাহলে তার আগে অঞ্চলটির নাম কি ছিল? মুকসুদাবাদ। তাহলে এই যে মুর্শিদাবাদ নামকরণটি কিভাবে হলো, তাহলে এরপর দেখা যাচ্ছে যে এখান থেকে যেটা মধ্যযুগের অবসান ঘটলো এবং তারপর আমরা আধুনিক যুগে দেখতে পাবো যে 1717 খ্রিস্টাব্দে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ দেখা যাচ্ছে যে বাংলাকে স্বাধীন করছে এবং সে সময় কি হয়েছিল, মোগলদের শক্তিটার পতন ঘটেছিল এবং বিভিন্ন ধরনের আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। যার মধ্যে ছিল অযোধ্যা ছিল, তারপরে হায়দ্রাবাদ ছিল। তো সেই সময় দেখা গেছিল বাংলা স্বাধীন হয়েছিল 1717 খ্রিস্টাব্দে এবং কে করেছিলেন? মুর্শিদ কুলি খাঁ। তো মুর্শিদাবাদের প্রাচীন নাম ছিল মুকসুদাবাদ।
এবার মুর্শিদ কুলি খান নিজের নাম অনুযায়ী দেখা যাচ্ছে যে জায়গাটার নাম দেয় মুর্শিদাবাদ, যেখানে বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে নিয়ে তিনি আসেন এবং নিজের নাম অনুসারে জায়গার নাম দেয় মুর্শিদাবাদ। এবং এটি ছিল তখন বাংলার বাণিজ্যের প্রধান কেন্দ্র। এখন আমরা যে সময় যে স্থাপত্য রয়েছে সেগুলো একটু দেখব। মুর্শিদ কুলি খায়ের পর সুজাউদ্দিন খাঁ, আলীবর্দী খাঁ, সর্বশেষ সিরাজ উদ্দৌলার আমলে এই শহর ছিল ধনসম্পদে পরিপূর্ণ। এবং ঐতিহাসিকরা বলেন যে একসময় মুর্শিদাবাদ লন্ডনের মতোই সমৃদ্ধ শহর ছিল এবং এখানে জগৎ শেঠ তারাও থাকতো। এটা ছিল একটা বণিক পরিবার, তাদের একটা উপাধি ছিল জগৎ শেঠ এবং এটা অনেকটা বর্তমান সময় ব্যাংকের মতোই কাজ করতো। কাটারা মসজিদ এটি করেছিলেন মুর্শিদ কুলি খাঁ, এটি নির্মাণ করেছিলেন। এছাড়া রয়েছে মতিঝিল। মতিঝিল যেখানে দেখা যায় যে সিরাজউদ্দৌলার অতি প্রিয় লেক, এটি হচ্ছে একটা লেক এবং প্রাসাদ ছিল যেখানে ইতিহাসের অনেক ষড়যন্ত্রের সাক্ষী, যেখানে দেখা গেছিল যে নবাব সিরাজউদ্দৌলার প্রধান শত্রু ছিল তার মাসি ঘসেটি বেগম। তাহলে তার মাসির নাম ছিল ঘসেটি বেগম। এবং দেখা যাচ্ছে যে নিঃসন্তান, তাহলে এটা হবে না, হ্যাঁ, তাহলে ঘসেটি বেগম নিঃসন্তান ঘসেটি বেগম এবং তার স্বামী নওয়াজিস মোহাম্মদ খান মতিঝিল প্রাসাদে থাকতেন। এবং সিরাজ নবাব হওয়ার পর দেখা যাচ্ছে যে ঘসেটি বেগম এতে মানে অসন্তুষ্ট হয়েছিল, কারণ আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, যার ফলে আমি দেখা যাচ্ছে যে আলীবর্দী খাঁ তার যেটা ছোট মেয়ে কনিষ্ঠ কন্যা আমিনা বেগম, তার পুত্র ছিল সিরাজউদ্দৌলা, তাকে দেখা গেছিল বাংলার নবাব করা হয়েছিল এবং সেটাতে তার মাসি খুশি হননি এবং দেখা যাচ্ছে যে চরম অসন্তুষ্ট ছিলেন। এবং প্রাসাদে বসে তিনি রাজা বল্লভ, মির্জাফর এবং জগৎ শেঠদের সঙ্গে নিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য নীল করলেন। এই সময় দেখা গেল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতে সবেমাত্র এসেছিল ব্যবসা বাণিজ্যের জন্য। যখন তারা দেখলো যে এখানকার লোক নিজেদের মানে রাজাকে সরানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, তখন কি করলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটার মানে সুযোগটাকে তারা ভাবলো যে সৎ ব্যবহার করবো, মানে তাদের ভাষায় সৎ ব্যবহারই সে তারা করেছিল। এবং তারপর দেখা গেছিল যে মির্জাফরকে মানে জগৎ শেঠের প্রিয় ব্যক্তি কিন্তু মির্জাফর ছিল, যার জন্য পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মানে সিরাজউদ্দৌলাকে সরিয়ে মির্জাফরকে শাসক করবে। তো যার ফলস্বরূপ দেখা গেছিল পলাশী যুদ্ধ হতো। এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন খবরাখবর তার মাসির কানে পৌঁছাতো, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিত। এছাড়া জগৎ শেঠ সেও চেয়েছিল মির্জাফর তাদের প্রিয় ব্যক্তি ছিল, তাহলে সে চেয়েছিল যে মির্জাফরের বসুক। আর মির্জাফরও চেয়েছিল যে সিরাজউদ্দৌলাকে সরিয়ে নিজের শাসক হতে এবং মির্জাফর ছিলেন সিরাজউদ্দৌলার সেনাপতি। পলাশী যুদ্ধ এবং পত্তন, যেখানে দেখা যায় যে 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা তিনি দেখেছিলেন যে আলীবর্দী খাঁয়ের কবরের পাশে দাঁড়িয়ে কোরআন ছুঁয়ে শপথ করেছিলেন যে তিনি ব্রিটিশদের তাড়াবেন। তাহলে আলীবর্দী খাঁয়ের কনিষ্ঠ কন্যার ছেলে ছিল সিরাজউদ্দৌলা। এবং দেখা যায় যে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর প্রান্তরে, যেটা বর্তমানে নদিয়ায় রয়েছে, যখন নদিয়ার ইতিহাস তোমাদেরকে পড়াবো তখন পলাশী যুদ্ধটা আর একটু ডিটেলসে আলোচনা করবো। তো পলাশীর প্রান্তরে দেখা গেছিল যে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে বাংলায় সিরাজউদ্দৌলার পরাজিত ঘটে এবং এখান থেকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। সিরাজউদ্দৌলার পক্ষ থেকে 50,000 জন সৈন্য ছিল, আর রবার্ট ক্লাইভের কাছে ছিল মাত্র 3,000 জন সৈন্য। কিন্তু দেখা গেছিল যে মির্জাফর, তারপরে ধরো আরো যারা যারা ধরো মির্জাফরের সাপোর্ট দিয়েছিল, তাদের বিশাল সংখ্যক সৈন্যদল দেখা গেছিল যে দাঁড়িয়েছিল। এবং মূলত সিরাজউদ্দৌলা থেকে কোথাও 5,000, কোথাও আবার 12,000, তাহলে 5,000 থেকে 12,000-এর মতো সৈন্য দেখা গেছিল যে মানে সিরাজউদ্দৌলার নেতৃত্বে যুদ্ধটা করেছিল, আর বাকি যে সৈন্য ছিল তারা প্রত্যেকে দাঁড়িয়েছিল। এবং সে সময় দেখা যায় যে রবার্ট ক্লাইভ খুবই চতুরতার সাথে 3,000 সৈন্য নিয়ে দেখা গেছিল যুদ্ধটা করেছিল। তাহলে যখন দেখলো সিরাজউদ্দৌলা যে এক বিশাল সৈন্যদল তার দাঁড়িয়ে আছে এবং তারপর যখন যুদ্ধ করছে, তাহলে কি তার মনের উপরে একটা গভীর আঘাত এনেছিল এবং সেটা ছিল তার প্রথম পরাজয়। আর তারপরে দেখা গেল যে রবার্ট ক্লাইভ শেষ পর্যন্ত তাকে পরাজয় করলো। এখন আমরা দেখব যে জাফরগঞ্জ কমপ্লেক্স ও বিশ্বাসঘাতকতার ইতিহাস। জাফরগঞ্জ প্রাসাদ, এটি ছিল মির্জাফরের বাসস্থান। একে স্থানীয়রা নামক হারাম দেউরি বলে ডাকত। সিরাজউদ্দৌলার শেষ মুহূর্ত এখানে কাটিয়েছিল, যেখানে রয়েছে যে মীর জাফরের পুত্র ছিল মিরেন, তার নির্দেশে এই প্যালেসে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। মানে সিরাজউদ্দৌলা যখন দেখলো যুদ্ধে পরাজয় হয়েছে তখন তিনি সেখান থেকে চলে গেছিলেন। এবার পরে দেখা গেছিল তাকে আরো ধরে আনা হয়েছিল এবং মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে দেখা গেছিল তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। মির্জাফরের বংশধর এবং নবাব নাজিম মানে হচ্ছে যে হাতের পুতুল। এরপর পলাশী যুদ্ধের পর দেখা যায় নবাবদের আর আগের মতো ক্ষমতা ছিল না, তারা ব্রিটিশদের পেনশনে চলতেন এবং তাদের বলা হতো নবাব নাজিম। তো শেষ নবাব নাজিম ছিলেন মনসুর আলী খাঁ এবং তার আমলে দেখা গেছিল হাজারদুয়ারি প্যালেস কাজ শেষ হয়েছিল।
এখন আমরা দেখব যে বাংলায় যেটা রাজধানী মুর্শিদাবাদ, যেটা হয়েছিল 1717 খ্রিস্টাব্দে। মুর্শিদ কুলি খাঁ তিনি দেখা গেছিল যে মুর্শিদাবাদটা করেছিল বাংলার রাজধানী, এবং 1773 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ছিল বাংলার রাজধানী হিসাবে। এবং 1773 খ্রিস্টাব্দে আমরা জানি যে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল, এবং সেটা অনুযায়ী দেখা গেছিল ওয়ারেন হেস্টিং তিনি মুর্শিদাবাদ থেকে রাজধানীটা করেছিল কলকাতা, এবং ব্রিটিশ ভারতের তখন রাজধানী কিন্তু কলকাতা হয়েছিল। 1717 থেকে 1773 খ্রিস্টাব্দ পর্যন্ত মুর্শিদাবাদ ছিল অবিভক্ত বাংলার, অর্থাৎ অবিভক্ত বাংলা, মানে বাংলাটা তখন ভাগ করা হয়নি, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন খাঁ, তারপরে আলীবর্দী খাঁর শাসন আমলে এটি একটি ব্যবসা বাণিজ্য এবং শিল্পের প্রধান কেন্দ্র ছিল। পরবর্তী সময় আমরা দেখতে পাই যে 1773 সালে ওয়ারেন হেস্টিং কি করলো, রাজধানীটা মুর্শিদাবাদ থেকে কলকাতায় সরিয়ে নিল, এবং এই শহরের রাজনৈতিক গুরুত্ব তারপর ধীরে ধীরে কমতে শুরু করলো। এখানে একটা রয়েছে যে কামান জাহান কোষ, এটি হচ্ছে একটা বিশাল কামান যা 1637 খ্রিস্টাব্দে তৈরি, এবং এটির নাম হচ্ছে জাহান কোষ, যার অর্থ হচ্ছে কি বিশ্বজয়ী। এটি কোনোদিন যুদ্ধে ব্যবহার করা হয়নি, শুধু ভয় দেখাবার জন্য এটি রাখা হয়েছিল। এরপরে রয়েছে নিমাক হারাম দেউরি, যেটা মির্জাফরের বাসস্থান ছিল। তো মির্জাফরের প্রাসাদে সেই ফটকটি আজও দাঁড়িয়ে আছে, যা বিশ্বাসঘাতকতার এক চিরস্থায়ী চিহ্ন হয়ে রয়েছে। যদি সেখানে যাওয়া হয়, মির্জাফরের যারা বংশধর রয়েছে তারা কিন্তু আর পরিচয় দেয়নি যে তারা মির্জাফরের বংশধর, কারণ তারা ভেবেছিল যে মির্জাফরের মানে বিশ্বাসঘাতকতায় ভারত প্রায় 190 বছর ব্রিটিশ শাসনের অধীনে পড়ে গেছিল পুরোপুরিভাবে, শুধুমাত্র কিছু দিনের যে রাজা হবে, শাসক হবে, সেটার লোভে। কিন্তু পরবর্তী সময়ে আমরা জানি যে রবার্ট ক্লাইভ দেখা গেছিল যে মির্জাফরকে বাংলার নবাব পদে বসানো হয়। কিছুদিন পর যখন রবার্ট ক্লাইভ দেশে চলে যায়, তখন দেখা যাচ্ছে যে অন্য একজন জেনারেল চলে আসছে, এবং তখন দেখা যাচ্ছে যে মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বসানো হচ্ছে, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে আবার বক্সার যুদ্ধ হচ্ছে, এবং তারপর মির্জাফরকে আবার সিংহাসনে বসানো হচ্ছে। কিন্তু বেশি দিন কিন্তু সে শাসন করতে পারেনি, এবং করলেও সে হাতের পুতুলেই হয়ে গেছিল, এবং যার ফলস্বরূপ দেখবে যে মির্জাফরকে সরিয়ে মীর কাসিম তার জামাতাকে বসানো হয়েছিল। এই সময় দেখা যায় যে ব্রিটিশদের শাসনকালে বিভিন্ন ধরনের বিদেশি শক্তি এসেছিল, যেমন ডাচ, তারপরে ধরো ফরাসি, ব্রিটিশদের বাণিজ্য যুদ্ধ। মুর্শিদাবাদের কাছে যে কাশিম বাজার ছিল সেটা ছিল বাণিজ্যের প্রধান কেন্দ্র, এবং সেখানে শুধু ব্রিটিশ নয়, ওলন্দাজ এবং ফরাসিরাও কুঠি তৈরি করেছিল। এবং এখানে যেটা ছিল সিল্ক বা রেশম ব্যবসার জন্য মুর্শিদাবাদকে বলা হতো সিল্ক সিটি, এবং এই অর্থনৈতিক গুরুত্বের শেষ পর্যন্ত যুদ্ধের কারণ হয়েছিল। মানে এই যেহেতু ধরো অর্থনৈতিক গুরুত্ব ছিল, তার জন্য দেখা গেছিল যে বিভিন্ন ধরনের বিদেশি শক্তি দেখা গেছিল যে এখানে কুঠি স্থাপন করেছিল, এবং পরস্পরের মধ্যে সংঘর্ষ করবে, লাস্ট পর্যন্ত দেখবে ফরাসিদের সরানো হবে এবং ইংরেজরাই হয়ে যাবে সর্বসর্বা। এখন আমরা কিছুগুলো দর্শনীয় স্থান দেখবো, যেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, যেখানে 1000টি দরজা রয়েছে, যার মধ্যে 900টি হচ্ছে আসল এবং 100টি হচ্ছে নকল। সমৃদ্ধ এই বিশাল প্রাসাদ দিয়ে পর্যটকদের মূল আকর্ষণ, এবং এটি 1837 সালে ব্রিটিশ আমলে নবাব নাজিম হুমায়ুন ঝার জন্য তৈরি করা হয়েছিল। তাহলে এইটি কিন্তু এই যে ধরো হাজারদুয়ারি, এটা কিন্তু নবাবরা বানায়নি। এটা কখন বানানো হয়েছিল? 1837 খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলে নবাব নাজিম হুমায়ুন ঝায়ের জন্য তৈরি করা হয়েছিল, এবং 900টি আসল দরজা ছিল এবং 100টি নকল দরজা ছিল, যাতে শত্রুরা বিভ্রান্ত হয়েছিল, মানে বিভ্রান্ত যাতে হয় তার জন্য এটা বানানো হয়েছিল, এবং এটা নবাবরা বানায়নি। এরপরে দেখবো ইমামবাড়া, যেটি হাজারদুয়ারের ঠিক উল্টো দিকে রয়েছে ভারতের অন্যতম বড় ইমামবাড়া। ঘোষবাগ হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম পারে অবস্থিত। এখানে নবাব আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলার সমাধি রয়েছে। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার স্ত্রী লুৎফুন্নিসা বেগম জীবনের শেষ দিন পর্যন্ত দেখা যায় যে এই সমাধিতে পাহারা দিয়েছিলেন, এবং প্রতিদিন সন্ধ্যায় সেখানে প্রদীপ জ্বালাতেন। কাঠগোলা বাগান, জগৎ শেঠের স্মৃতিতে জড়িত এই বাগান বাড়িটি সে সময় বিলাসিতার পরিচয় দেয়। এখানে গোলাপ বাগান করার জন্য সুদূর পারস্য থেকে মাটি আনিয়েছিল জগৎ শেঠ। জগৎ শেঠ হচ্ছে একটা বণিক পরিবার, এটা হচ্ছে একটা উপাধি। এখানেই রয়েছে আদিনাথ মন্দির। এই চত্বরে একটি সুন্দর জৈন মন্দির আছে, যা প্রমাণ করে যে নবাবী আমলে বিভিন্ন ধর্মের মানুষ অবস্থান করত। এরপর রয়েছে ফতি মসজিদ। নবাব সরফরাজ খাঁ এটি একদিনেই বানাতে চেয়েছিল, কিন্তু শেষ হয়নি। আজও একটি অসমাপ্ত অবস্থায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এরপর রয়েছে কাটারা মসজিদ। এটি একটি মাদ্রাসা ছিল। মাদ্রাসা মানে হচ্ছে যেখানে ধরো পড়াশোনা হয়, মানে হিন্দুদের যেমন ধরো পাঠশালা, টোল, ওরকম মুসলিমদের ছিল মাকতাব, মানে যেখানে ছোটদের পড়ানো হতো, মাদ্রাসা মানে যেখানে উচ্চ শিক্ষা দেওয়া হতো। তো এই সিঁড়ির নিচে নবাব মুর্শিদ কুলি খাঁকে সমাধি করা হয়েছিল। তার ইচ্ছে ছিল যারা মসজিদে নামাজ পড়তে আসবে তাদের পায়ের ধুলো যেন তার কবরের ওপর পড়ে।
তাহলে কত একটা ভালো, ধরো একজন শাসক কিন্তু তার এরকম মনোভাব। এই বিনয়ী একজন ক্ষমতাশালী নবাবের চরিত্রে অনন্য দিক তুলে ধরেছিল। মানে একজন রাজা মানে যিনি সর্বসর্বা, কিন্তু তার এরকম মনোভাব, এটা তার যেটা মানসিক যেটা উদারতা বা মনের দেশে যে উদার ছিলেন সেটার পরিচয় বহন করে। এখন আমরা মুর্শিদাবাদের নবাবী আম, যেটা খুবই বিখ্যাত ছিল, সেটা সম্পর্কে একটু জানবো। মুর্শিদাবাদের নবাবরা, বিশেষ করে নবাব মুর্শিদকুলি খাঁ থেকে সিরাজউদ্দৌলা, আম চাষের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং তারা ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে আমের চারা আনিয়ে মুর্শিদাবাদের মাটিতে রোপণ করেছিলেন। যেমন হচ্ছে কোহিনূর আম। কোহিনূর আম এটি মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত এবং রাজকীয় আম। এই আম অত্যন্ত নরম এবং সংবেদনশীল। কথিত আছে যে এই আম কাটার জন্য রূপা বা সোনার চাকুর বদলে চন্দন কাঠের ছুরি ব্যবহার করা হতো এবং এটি রাখা হতো তুলার বিছানায়। এবং এটা রাজাদের খুবই পছন্দের আম ছিল। এই যে কোহিনূর আম, এটা খুবই দামি আম। এরপর রয়েছে যে বিভিন্ন ধরনের ধরো আমের নাম রয়েছে, সেগুলো একটু দেখবো। যেমন ধরো রানী পছন্দ, যেটা একটা আমের নাম, যেটা বেগমদের প্রিয় আম। তারপরে বিমলি, এটি হচ্ছে এই আমের নামকরণ করা হয়েছিল পর্তুগিজ এক নারীর নাম অনুযায়ী। তারপর রয়েছে আনারস, এটা কিন্তু একটা আমের নাম। যে আমে আনারসের স্বাদ পাওয়া যেত, খাস আম, এটি শুধুমাত্র রাজদরবারের বিশেষ অতিথিদের জন্যই ছিল। এখন আমরা মুর্শিদাবাদের হস্তশিল্প এবং রেশম শিল্প সম্পর্কে জানবো, যেখানে বালুচরী শাড়ি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বালুচর গ্রামে এই শাড়ির উৎপত্তি। শাড়ির আঁচলে মহাভারত বা রামায়ণ পৌরাণিক কাহিনী সূক্ষ্মভাবে প্রস্ফুটিত রয়েছে। তাহলে বালুচরী শাড়ি, এটা আসতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত, তাহলে এটা হবে কি মুর্শিদাবাদ। এবং এটা সম্ভবত একটু পরীক্ষাতেও এসেছিল, গ্রুপ সি ডি দুটোর মধ্যে একটাতে। এরপর রয়েছে রেশম। মুর্শিদাবাদী সিল্ক এবং গদর শাড়ি তার গুণমান এবং ঐতিহ্যের জন্য সারা ভারতে সমৃদ্ধ। হাতির দাঁতের কাজ, যেখানে একসময় দেখা গেছিল মুর্শিদাবাদে হাতির দাঁতের কাজ জগৎ বিখ্যাত ছিল। বর্তমানে হাতির দাঁত নিষিদ্ধ হওয়ার শিল্পীরা সোলার কাজ বা কাঠের কাজের মাধ্যমে এই ঐতিহ্য ধরে রেখেছেন। তাহলে বর্তমানে তো হাতির দাঁত আর ব্যবহার হয় না, তাহলে এখানে সোলার কাজ, তারপর বিভিন্ন ধরনের ভাবে কাঠের কাজের মাধ্যমে ঐতিহ্যটা ধরে রেখেছে। ঐতিহ্য মানে হচ্ছে ধরো কোনো একটা জিনিস, পরম্পরা, কোনো কিছু যেটা আমরা যুগের পর যুগ আমরা সেটাকে তুলে ধরেছি। যেমন ধরো বাঙালিদের দুর্গাপুজো, যেটা বহু প্রাচীন কাল থেকে দেখো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপূজা উৎসব, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। মানে যেটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন আমরা সেটাকে তুলে নিয়ে যাচ্ছি, মানে সেই রীতিনীতি আমরা বহন করছি, সেটাই হচ্ছে ঐতিহ্য। এখন আমরা মুর্শিদাবাদ জেলা সম্পর্কে তো জানলাম, এবার বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে যেগুলো আমাদের মুর্শিদাবাদ জেলা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেয়, তাহলে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। যেমন রয়েছে যে মুর্শিদাবাদ, এই যে গ্রন্থটা, এটা লিখেছেন নিখিল নাথ রায়। এই গ্রন্থ থেকে আমরা নবাবী আমল, মুর্শিদকুলি খান থেকে শুরু করে পলাশী যুদ্ধের পরবর্তী সময় পর্যন্ত বিস্তারিত আলোচনা আছে। মানে পলাশী যুদ্ধের পর যে কতটা নির্মম যে ব্যবহারটা হয়েছিল, তারপরে যে সময়টা রয়েছে, সেটা নিয়েও বিস্তারিত ধরনের আলোচনা রয়েছে। মুর্শিদাবাদ ইতিহাস, যেটা লিখেছেন নিখিল নাথ রায়। নেক্সট বই হচ্ছে যে মুর্শিদাবাদ কাহিনী, এটা লিখেছেন নিখিল নাথ রায়। দেখো, এটা তোমাদের একটু কনফিউশন হতে পারে, একটা হচ্ছে মুর্শিদাবাদের ইতিহাস আর একটা হচ্ছে মুর্শিদাবাদ কাহিনী, দুটোর লেখকই কিন্তু নিখিল নাথ রায়। তো এই যে বইটা আছে, তার এই বই থেকে আমরা বিভিন্ন ধরনের লোককথার বর্ণনা, স্থাপত্য, এছাড়া মুর্শিদাবাদের বিভিন্ন স্থাপত্য, প্রাসাদের ধ্বংসাবশেষ এবং তৎকালীন সামাজিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। মুর্শিদাবাদের ইতিহাস, এই গ্রন্থটি লিখেছেন কমল চৌধুরী, যেখান থেকে আমরা আধুনিক গবেষণা, প্রত্নতাত্ত্বিক তথ্যের ভান্ডার এবং মুর্শিদাবাদের প্রত্নতত্ত্ব, এছাড়া মন্দির, মসজিদ, লোক সংস্কৃতি, মেলা, এমনকি হারিয়ে যাওয়া হাট বাজারের তালিকাও পায়। এই যে গ্রন্থটা রয়েছে, যেটা কমল চৌধুরীর মুর্শিদাবাদের ইতিহাস, এটা কিন্তু দুটো খণ্ডে আছে, একটা হচ্ছে প্রথম খণ্ড আর একটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। এই দেখো, এটা হচ্ছে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। তাহলে এটা কিসের পার? এটা হচ্ছে মুর্শিদাবাদের ইতিহাস, কমল রায়চৌধুরী, প্রথম এবং দ্বিতীয় খণ্ড। তারপর রয়েছে যে মুর্শিদাবাদ, এই যে গ্রন্থটা, এটা লিখেছেন জাহির রায়হান। পর্যটন ও সাম্প্রতিক ভৌগোলিক পরিচিতি, মুর্শিদাবাদের নামকরণের ইতিহাস থেকে শুরু করে ভূগোল, পর্যটন এবং বর্তমান অর্থনৈতিক অবস্থার চিত্র সহজভাবে বাংলা ভাষায় তুলে ধরা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা গ্রন্থ, যেখান থেকে আমরা মুর্শিদাবাদ সম্পর্কে জানতে পারি।